নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। 5 বছর পর জেল থেকে ছাড়া পেল রানা। রানা জেল থেকে বের হতেই তার লোকজন এর সাথে কথা বলতে লাগলো, আর কথা বলে সে দামি মার্সিডিজ গাড়িতে উঠে পড়ল। গাড়িটা একটা নদীর পাড়ে চলে আসলো। রানা গাড়ি থেকে নেমে সেই জায়গাটা ভালোভাবে দেখতে লাগলো, আর তখনই দেখতে পেল একটা বড় স্থাপনা সেখানে গড়ে উঠেছে। রানা নেহালকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই স্থাপনা এটা কে করেছে? এটার ব্যাপারে ভালোভাবে খোঁজ নে, আর আমার যত লোকজন আছে সবাইকে আমার সাথে দেখা করতে বল। আজকে সন্ধ্যার সময় আমি সবাইকে একসাথে দেখতে চাই, সবাই যেন চলে আসে। এই কথা শোনার পর নেহাল অনেকটা ভয় পেয়ে যায়, কারণ এখন আল্লাহ তাআলা খুব ভালো জানে যে রানা ভাই এখন কি করবে। আর এটা শোনার পরে নেহাল তাআলা খুব ভালো জানে যে রানা ভাই এখন কি করবে। আর এটা শোনার পরে নেহাল আরেকজনকে দায়িত্ব দিয়ে দেয় খোঁজ নেওয়ার জন্য। আর নেহাল তারপরে আবার মার্সিডিজ কার এর মধ্যে উঠে পড়ল, আর উঠে পড়ার পর গাড়িটা সাই সাই করে চলতে লাগলো। হঠাৎ করেই পেছন থেকে গুলির আওয়াজ ভেসে আসলো। রানা খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যেতে বলছে, আর গাড়িটাও অনেক দ্রুত গতিতে রাস্তাগুলো অতিক্রম করছে, কিন্তু গুলি করাটা খুব তীব্র হচ্ছে। আর তখনই রানা সে তার মেশিন গান নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। আর গাড়ি থেকে নেমে পড়ার পরেই দেখতে পেল দুইটা গাড়ি তার গাড়িকে ইশারা করেই গুলি করছে। আর রানা সে ওদেরকে ফায়ার করতে লাগলো, আর ফায়ার করার পরে ওরাও রানাকে গুলি করতে লাগলো। আর রানা সে পাগলের মতো চিৎকার করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। আর এইসব কিন্তু রানা তাদের পেছনে দৌড়তে শুরু করেছে। রানা ওখানে দুজনকে ধরেও ফেলেছে, আর দুজনকে ধরে ফেলার পরে নাকের মধ্যে একটা ঘুষি দেয়, আর তখনই টল টল করে রক্ত বের হতে লাগলো। আর তখনই রানার লোকেরা চলে আসলো, আর রানার লোকেরা এসে ওখান থেকে নেহাল ও রানার কাছাকাছি এসে রানাকে বলতে লাগলো, ভাই আপনি কোনো কিছু করবেন না, ওদেরকে আমার হাতে তুলে দিন। আমি তাকে গোডাউনে নিয়ে গিয়ে আপনার মতো করে শাস্তি দেব। আপনি কেন শুধু শুধু এত কষ্ট করছেন? আপনি অনেক দিন পর বের হয়েছেন, আপনি একটু রেস্ট নিন। আসেন ভাই। রানা ওই দুইটাকে গাড়িতে তুলে নেয়, আর গাড়িতে তোলার পর সে আবারও গাড়িটা চালাতে বলল। আর গাড়িটা একটা জঙ্গলের ভেতরে চলে, আর জঙ্গলের ভেতরে এসে গাড়িটা থামলো। থামার পরে রানা সেখান থেকে নেমে পড়লো। আর জঙ্গলের ভেতরে এসে গাড়িটা থামলো। থামার পরে রানা সেখান থেকে নেমে পড়লো। রানা সেখান থেকে নেমে পড়ার পরেই সে দেখতে পেল গাড়িটার পেছনে কিছুটা ক্ষতি হয়েছে। আর তখন আর কিছু না বলে সে ভেতরে চলে আসে। আর ভেতরে আসার পরে রানা ফ্রেশ হয়ে নেয়, আর ফ্রেশ হবার পরে সে চেয়ার টেবিলের মধ্যে বসে পড়ে। তার সামনে ওই দুইটা ছেলেকে রাখা হয়, আর রাখার পরে রানা ওদের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আর কিছুক্ষণ পরেই নেহাল রানার জন্য কফি নিয়ে আসলো, আর কফি নিয়ে আসার পর রানা কফিটা খেতে লাগলো। আর কফিটা খাবার পরেই রানা চেয়ার থেকে উঠে ওদের সামনে যায়, আর সামনে যাওয়ার পরে এক লাথি মেরে ওদেরকে মাটিতে ফেলে দেয়। ওরা হাঁটু গেড়ে বসেছিল। রানা লাথি মেরে ফেলে দেওয়ার পর একটা ছেলে গলায় পা দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, আর এটা দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়। পরেই ছেলেটা ছটফট করতে করতে মারা যায়। ছেলেটা মারা যাওয়ার পর অন্য ছেলেটা সে ভয়ের কারণে সেখানেই প্রস্রাব করে দিয়েছে। রানা আবারও গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালো, আর ছেলেটার সামনে দাঁড়ানোর পরে ছেলেটা ভয়ে ভয়ে রানার দিকে তাকিয়ে আছে। তখন রানা আবারও ছেলেটাকে একটা লাথি মারলো। লাথি মারার পর রানা সে তার ছুরিটা হাতে নিল। ছুরিটা হাতে নেওয়ার পরেই সে তার গলাটা কেটে ফেললো। আর গলাটা কেটে ফেলার পরেই সে কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। তারপর রানা 2 হাতের কবজি পর্যন্ত কেটে ফেললো।
আর কেটে ফেলার পরেই সবাই ভয়ে তথস্থ হয়ে আছে, আর রক্ত পুরো জায়গাটা যেন ভেসে যাচ্ছে। আর রানা এটা দেখে পাগলের মতো হাসছে। রানা এটা করার পর সোজা রুমে চলে আসে। রুমে আসার পর সে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। আর শুয়ে পড়ার পরে ভাবতে লাগলো তার পেছনে যারা এগুলো করছে তাদের পর সে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। আর শুয়ে পড়ার পরে ভাবতে লাগলো তার পেছনে যারা এগুলো করছে তাদের শাস্তি দেবে। জেলে থেকে সে নিজেকে এমনভাবে তৈরি করেছে। রানা এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল সেটা রানা নিজেও টের পেল না। আর ঘুম ভাঙলো অনেক পর। ওঠার পরে দেখতে পেল সন্ধ্যা হয়ে গেছে। রানা সন্ধ্যাবেলায় উঠে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়ার পরে সে যথারীতি তার লোকজনের সামনে গেল। দেখতে পেল শত শত লোক তার সামনে দাঁড়িয়ে আছে। পুরো জঙ্গলটা ভরে গেছে। রানার চারপাশটা ওদেরকে দেখতে লাগলো। আর কিছুক্ষণ এভাবে হাঁটাহাঁটি করার পরে রানা সবার সামনে চেয়ার নিয়ে বসে পড়লো। চেয়ার নিয়ে বসে পড়ার পরে রানা বলতে লাগলো, আমার কথাটা তোরা ভালোভাবে শুনে নি। আমি একবার যা বলি সেটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিবি। আমার সঙ্গে যারা বেইমানি করেছে, আমার পিছনে যারা ছিল, তাদের সবাইকে আমি আমার আদালতে নিয়ে এসে মারব। আর পারবি না, তাই আমার সঙ্গে লাগতে আসিস না। আমি যদি একবার খেপে যাই তাহলে তোদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তোরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকিস না কেন, আমি সেটাকে খুঁজে বের করবই আর মারবো। তখনই নেহাল একটা মেয়েকে ধরে নিয়ে আসলো। মেয়েটার পেছনে হাত বেঁধে রেখেছে। মেয়েটাকে নিয়ে আসার পরে রানার পায়ের কাছে ফেলে দেয়। আর পায়ের কাছে ফেলে দেওয়ার পরেই রানা মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। আর মেয়েটার দিকে তাকিয়ে থাকার পরে মেয়েটাকে সে মুখ খুলে দেয়। আর মুখ খুলে দেওয়ার পরে মেয়েটা তার কাছে মাফ চাইতে লাগলো। আর তখনই নেহাল বলতে লাগলো, ভাই, এই মেয়েটা সেদিন আপনার পিছন থেকে গুলি করেছে, কিন্তু আফসোস মেয়েটা গুলিটা লাগাতে পারেনি। এই মেয়েটা কার কথায় গুলিটা চালিয়েছে আমি এখনো জানতে পারলাম না। মেয়েটাকে অনেকবার জিজ্ঞেস করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু মেয়েটা কোনো কিছুই বলতে যাচ্ছে না। সে কার হয়ে বলতে যাচ্ছে না, সে কার হয়ে কাজ করে, কোথা থেকে এসেছে, সে কোনো কিছুই বলতে পারছে না। ভাই, আপনি বিষয়টা দেখবেন। তারপরেই রানা চেয়ার থেকে উঠে পড়লো। আর চেয়ার থেকে উঠে পড়ার পরে সেই মেয়েটার দিকে চার দিক দিয়ে ঘুরতে লাগলো। মেয়েটাও কিছুটা ভয় পেয়ে গেল। আর এভাবে চারপাশে ঘুরে ফেরার পর রানা আবারও চেয়ারে বসে পড়লো। আর চেয়ারে বসে পড়ার পরে রানা একটা সিগারেট জ্বালালো। আর সিগারেট খাচ্ছে। তখন খেতে খেতে মেয়েটাকে জিজ্ঞেস করলো, আজকে থেকে 5 বছর 2 মাস আগে তোর সঙ্গে আমার মনে হয় কোনো না কোনোভাবে দেখা হয়েছিল। তুই আমাকে শপিং মলের মধ্যে গুলি করেছিলি। এখন বল, তুই কার কথায় গুলি করেছিলি? কে তোকে সেই সময় পাঠিয়েছিল? তুই গুলি করার পরেই আমি 2 মাস পরে জেলে যাই। তাহলে এখন সব কিছু খুলে বল। আমি তোকে ভালোই জিজ্ঞেস করছি। যদি বলিস তাহলে ভালো, আর না বলিস তাহলে তোর বেঁচে থাকার সিদ্ধান্তটা আমি নিব। কোবরা কিং, বিশ্বাস করেন আমি এসবের কোনো কিছু করতে চাইনি। ওরা আমাকে জোর করে এসব করিয়েছে। আর তাছাড়া আপনি অনেক খারাপ একজন লোক। আপনি আমার বোনকে হত্যা করেছেন আমার চোখের সামনে, কিন্তু আমি আড়াল থেকে সেগুলো নীরবে সহ্য করেছি। আমি কোনো কিছু বলতে পারিনি। ওরা আমাকে যতটা না শিখিয়ে দিয়েছিল, আমি নিজে মন থেকে আপনাকে গুলি করতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে মারতে পারিনি। সেদিন আপনি বেঁচে গিয়েছিলেন। এই কোবরা কিং কি কখনো কাউকে এমনি এমনি মারে না। তাকে মারার জন্য কোবরা কিং এর কাছে অনেক কারণ থাকে। এই কারণগুলো প্রমাণ হলেই সে তাকে মেরে ফেলে। বুঝতে পারছিস? এখন তুই বল, তোর বোনের নাম কি? আর তোর বোন আমার সঙ্গে অন্যায় করেছিল বলে কিন্তু আমি তাকে মেরেছিলাম। সবকিছু হলে বল। আমার বোনের নাম জান্নাতুন নাইমা। তা করেছেন। মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে? আপনার মধ্যে কি এতটুকু মায়া দয়া নেই? আপনি কি মানুষ নাকি জানোয়ার? এই চুপ, আর একটা বাজে কথা বলবি না। এখন যদি বাজে কথা বলিস তাহলে তোকে এখানে মেরে ফেলবো। আর কিভাবে মারবো এটা নিশ্চয়ই তুই ভালোভাবেই জানিস। তোর বোন কি করেছে জানিস? তোর বোন ডিপিতে কাজ করে। সেটা আমার দেখার বিষয় নয়। সে দেশের জন্য কাজ করবে, আর সে দেশের জন্য কাজ না করে সে ডেভিড কিং এর লেডি কুইনকে সাহায্য করেছে। সকল কাজে ওসব লোককে
ছেড়ে দিয়েছে আর দেশের মধ্যে ড্রাগসের ঢোকার জন্য সাহায্য করেছে। তো এসব আমি কিভাবে নীরবে সহ্য করব? মারিয়া আর কোনো কথা বলল না। মারিয়া চোখের পানি ঝরাচ্ছে। আর এটা দেখে রানা অনেক হাসছে, কারণ রানা আজ পর্যন্ত যে সব কাজ করেছে এসবের মধ্যে একটাও ভুল হয়নি। সে কারণেই সবাইকে এখনো মিল আছে আর এখনো অনেক। আমি সহ্য করব। মারিয়া আর কোনো কথা বলল না। মারিয়া চোখের পানি ঝরাচ্ছে। আর এটা দেখে রানা অনেক হাসছে, কারণ রানা আজ পর্যন্ত যে সব কাজ করেছে এসবের মধ্যে একটাও ভুল হয়নি। সে কারণেই সবাইকে এখনো মিল আছে আর এখনো অনেকজনকে মেরে ফেলারও বাকি আছে। সবাইকে একটা একটা করে মারবে। সবাই রানার ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে। রানা মেয়েটাকে পর পর 2টা গুলি করে দিল। মেয়েটা মারা গেল আর এটা দেখে নেহাল অকৃত্রিম দৃষ্টিতে তাকিয়ে আছে। রানা ভালো করেই বুঝতে পারছে নেহাল কি বলতে চাচ্ছে। রানা আবারও সবাইকে বলতে লাগলো, আমাদের এখন কত টাকার প্রয়োজন? আমরা চাইলে অনেকভাবে টাকা ম্যানেজ করতে পারি, কিন্তু আমরা এইসব পথে যাব না। শহরের মধ্যে যারা শীর্ষস্থানীয় পদে আছে, শহরের বাইরেও যারা থাকে, সব জায়গায় আমার লোক পাঠিয়ে দেয়। আর যারা সমাজে বৃত্তশালী এবং আড়ালে নিবৃত্তে তারা অসৎ কাজ করেছে, তাদের বাসায় যাওয়ার পরে রেড কভার নাম করে সমস্ত টাকা আমার চাই, আজকের মধ্যে, এখনই। রানা এসব কথা শোনার পরে সবাই তাড়াতাড়ি করে গাড়িতে করে চলে গেল। আর রানাও গাড়িতে উঠে পড়ল। আর রানার সঙ্গে আরো 4 জন গাড়িতে উঠে পড়ল। গাড়িটা সাই সাই করে যাচ্ছে। প্রায় 30 মিনিট গাড়িটা চলার পর একটা বড় বাড়ির সামনে এসে থামলো। সেই বাড়ির সামনে থামার পর রানা গাড়ি থেকে নেমে পড়লো। আর গাড়ি থেকে নেমে পড়ার পর রানা ভেতরে যেতে লাগলো। এটা হচ্ছে মন্ত্রীর বাসভবন। সমস্ত গার্ড অফিসার তাকে দেখে সালাম দিচ্ছে। রানা ভেতরে চলে আসলো। আর ভেতরে এসে দেখলো মন্ত্রী কয়েকজনের সঙ্গে আলোচনা করছে। আর তখনই রানা সেখানে বসে পড়লো। রানা কোনো অনুমতি নেয়নি। রানা এভাবেই চলাফেরা করে। তারপর মন্ত্রীকে বলল, মন্ত্রীর লোক দিয়ে কফি বানিয়ে দিল। আর রানা একটু খেয়ে মন্ত্রী সাহেবকে বলতে লাগলো, কি ভুলে গেছেন? সবকিছু আমি জেনেছিলাম, আর তখন আপনি অনেক কাজ করে ফেলেছেন, তাই না? কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তুমি কেন শুধু শুধু জেলে থাকতে গেলেই 5টা বছর? এই 5 বছর জেলে থেকে তোমার কি লাভ হলো সেটা আমাকে বলো। তুমি তো চাইলে সেদিনই জেল থেকে বেরিয়ে আসতে পারতে, কারণ তোমার ক্ষমতা সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। বিদেশেও তোমার কানেকশন রয়েছে, বিদেশের মাফিয়ারাও তোমার সঙ্গে ডিল করার জন্য বসে থাকে। তুমি কেন জেলে থাকতে গেলে? আমার এই বিষয়টা খুবই জানার প্রয়োজন। আর তোমার কি মনে হয় আমি ওদেরকে কেন সাহায্য করছি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি ওদের সাহায্য করব? আমি লেডি কুইন এবং ডেভিল কিংকে খুঁজে বেড়াচ্ছি। সময় মতো সবকিছু আমি বের করে ফেলবো, সেখানে আপনার কোনো কাজ করতে হবে না। আপনার উপর যে দায়িত্বটা আছে আপনি সেটাই সঠিকভাবে পালন করুন। এরপর যদি দেখেছি যে আপনি কোনো বেআইনি কাজ করছেন, তাহলে কিন্তু আপনার অবস্থা কি হবে সেটা বুঝতেই তো পারছেন। সকালবেলা পত্রিকার নাম উঠে যাবে, মন্ত্রী সাহেব নিখোঁজ। রানা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার একটা ইচ্ছা আছে, আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করতে চাই। তুমি আমাকে প্রধানমন্ত্রী করে দাও। তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে তাই তাই দিব। এই রানা কখনো কারো কাছ থেকে কিছু নেয় না। আমি কি ভিখারি যে আমি আপনার কাছ থেকে কিছু নেব? আমাকে কোনো কিছু দিতে হবে না। আমি আপনাকে এমনিতেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাতে পারবো। এভাবে রানা এবং মন্ত্রী কথা বলতে থাকে। মন্ত্রী অনেকটা ভয়ে ভয়ে রানার সঙ্গে কথা বলছে, কারণ কখন রানার মাথা নষ্ট হয়ে যায় তখন মন্ত্রী সাহেব কেউ ছেড়ে কথা বলবে না, তাই সে ভালো হয়ে যাবে। আর এদিকে লেডি কুইন একের পর এক সাংবাদিকদের খবর শুনে পুরাই অতিষ্ঠ হয়ে গেছে, কারণ রানা প্রকাশ্যে সব কিছু করছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো কিছুই করছে না। সেও কোনো কিছু সব কিছু করছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো কিছুই করছে না। সেও কোনো কিছু করতে পারছে না। রানা কোথায় আছে, কিভাবে আছে, সে কিছুই জানে না। লেডি কুইন তার আস্তানা থেকে বের হলো, আর বের হওয়ার পরেই সে গাড়িটা গাজীপুরের জঙ্গলের দিকেই যাচ্ছে। সেখানে ডেভিল কিং তার জন্য ওয়েট করছে। আর কিছুক্ষণ পরে গাজীপুরের সেই ঘন জঙ্গলে চলে আসলো। জঙ্গলে চলে আসার পর দেখলো ডেভিল কিং এর লোকেরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। লেডি কুইন ডেভিল কিং এর সঙ্গে ভেতরে চলে গেল। আর ভেতরে যাওয়ার পর লেডি কুইন বসে পড়লো
বসে পড়ার পরে তারা দুজনে মিলে আলোচনা করছে। আলোচনা করার মধ্যে কিভাবে রানাকে মেরে ফেলা যায় সেটা প্ল্যান করছে। কিন্তু ডেভিল কিং এর সাহস হচ্ছে না তার সঙ্গে কাজ করার জন্য, কারণ রানা কেমন সে ভালোভাবেই জানে। হ্যাঁ, তখন লেডি কুইন আবারও ডেভিল কিংকে বলতে লাগলো, আপনার কাছ থেকে আমি এইটুকু আশা করতে পারিনি। আপনি আমার কতটা করতে পারবেন? আপনি এর চেয়ে ভালো বাজারে গিয়ে মাছ বিক্রি করেন, তাহলে ভালো হবে। আপনার সঙ্গে আমার কাজ করাটাই ভালো লাগছে না। এই যে লেডি কুইন, আপনি রানা সম্পর্কে কতটুকু জানেন? রানাকে তার সম্পর্কে? আপনি কোনো কিছু না জেনে যেমনটা করছেন, সে যদি একটাবার জানতে পারে যে আমরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, তাকে মেরে ফেলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে মারবে। আর ওর সম্পর্কে কোনো আইডিয়া আছে ও কিভাবে মারবে? ওর পেছনের ব্যাকগ্রাউন্ড আপনি জানেন? আমি তার সঙ্গে কাজ করেছি। আমি কাজ করে যতটুকু নিজের চোখে দেখেছি, যতটুকু জানি, সেটাই অনেক বেশি। আর আমি চিন্তা করছি আমার বিষয় নিয়ে, আমি যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে জেলের ভিতর পাঠিয়ে দিয়েছিলাম, এখন সে আমাকে কি করবে, এটাই চিন্তা করছি। আমার বৈদেশিক কোনো সাহায্যের প্রয়োজন। আপনি আমাকে কতটুকু সাপোর্ট দিতে পারবেন? আমি তাকে সমস্ত সাপোর্ট দেব। ও আমার অনেক ক্ষতি করে ফেলেছে। আমার সমস্ত জায়গা সে রেড করে সমস্ত কিছু শেষ করে দিয়েছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। এই রানাকে নাম, আপনি যদি আমার সঙ্গে বেইমানি করেন তাহলে সোজা আপনাকে উপরে পাঠিয়ে দেব। আপনি আমাকে ভালোভাবে চেনেন না। ঠিক আছে, আমি সমস্ত সাহায্য করব। ওর যত জায়গা আছে সবকিছু আমি আপনাকে চিনিয়ে দেব, কিন্তু আমাকে আপনার সবচেয়ে বেশি সাপোর্ট দিতে হবে। আর আমাদের দুজনকে একসঙ্গে কাজ করতে হবে। আরও একজন কিলারকে হায়ার করতে হবে। আমাদের এগুলো দিয়ে কোনো কিছু হবে না। এগুলো সব মাছি বার্তার জন্য। ও এমন কোনো বিদ্যা নাই যেটা রানার নিজে জানে না। কুংফু, কারাতে, জাপানিজ কমান্ডো, এমন কোনো মেশিন নাই যা সে চালাতে পারে না। সবকিছুই পারে সে। এভাবে নেহা ডেভিল এর সঙ্গে আলোচনা করতে লাগলো। ওরা আলোচনা করতে করতে বেশ অনেকটা সময় পার করে দিল। তারপরে নেহা ল্যাপটপে রানার ব্যাপারে ইনফরমেশন বের করতে লাগলো, কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন রানার ব্যাপারে নেই। নেহা কি করবে সেটা বুঝতে পারছে না। তারপরে আরও কিছু কথা বলে সে সেখান থেকে চলে গেল। আর সেখান থেকে যাওয়ার পরে সেই কমিশনারের বাসায় আসলো। কমিশনারের বাসায় এসে দেখা করলো। কমিশনার সবকিছু শোনার পরে কমিশনার না করলে, কারণ রানাকে এখন প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতে গেলে সমস্ত কিছুই তছনছ করে দেবে। এই শহরটা পুরো নরকে পরিণত হবে। কারণ রানা সম্পর্কে সবাই খুব ভালোভাবেই জানে। ডিপার্টমেন্ট রানার বিরুদ্ধে কথা বলতে পর্যন্ত ভয় পায়। তবুও কমিশনার সাহেব বলল কালকে এই বিষয় নিয়ে ডিপার্টমেন্টে কথা বলবে, কারণ একের পর এক খুন করেই যাচ্ছে, কিন্তু সেটার কোনো প্রমাণ নেই। কিন্তু খুনগুলো যে রানা করছে এটা খুব ভালোভাবেই সবাই জানে। কিন্তু সাধারণ মানুষের চোখে রানা একজন অসাধারণ মানুষ। তাই পুলিশ কোনো কিছু করার কিছুই করতে পারছে না, কারণ রানাকে কোনো কিছু করতে গেলেই জনগণ তাকে রিপোর্ট দিয়ে দেবে। জনগণ যদি একবার খেপে যায় তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে সবকিছু এইভাবেই চলতে দেওয়া যাবে। আর তারপরে নেহা লেডি কুইন চলে গেল। লেডি কুইন চলে আসা দেখে তো তার মাথায় হাত দিয়ে বসে পড়ল সে। তার তো যে করেই হোক প্রতিশোধ নিতেই হবে। তখনই হঠাৎ করে টিভিতে চলা একটা মুভি দেখতে পেল। এখানে একটা রোমান্টিক সিন চলছে। আর এই সিনটা দেখার পর নেহার মাথায় একটা গুরুত্বপূর্ণ চিন্তা চলে আসে। সেটা দিয়ে রানাকে মেরে ফেলা সম্ভব। সে রানার ভালোবাসার মানুষ হয়ে উঠবে ছদ্মবেশে। রানা যদি একবার তার প্রেমে পড়ে যায় তাহলে আর কোনো কিছুই করার নেই। রানা এমনিতেই শেষ হয়ে যাবে। এদিকে রানা তার গোডাউনে ফিরছে। রাস্তা দিয়ে গাড়িটা অনেক দ্রুত গতিতে চলছে। হঠাৎ করেই একটা বোরখা পরা অবস্থায় একটা মেয়ে সেখান দিয়ে রাস্তা পার হচ্ছিল। এটা দেখার পর রানা তাড়াতাড়ি করে ব্রেক করতে লাগলো, আর মেয়েটার কিছুটা লেগে যায়। রানা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে, আর গাড়ি থেকে নামার পরে মেয়েটার কাছে যায়। আর মেয়েটার কাছে যাবার পরে মেয়েটাকে জিজ্ঞেস করে তার কোনো কিছু হয়েছে কিনা। কিন্তু মেয়েটা তাকে বলতে লাগলো, না ভাইয়া, আমার কোনো কিছু হয় লাগলো। আর মেয়েটার কিছুটা লেগে যায়। রানা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে, আর গাড়ি থেকে নামার পরে মেয়েটার কাছে যায়। আর মেয়েটার কাছে যাবার পরে মেয়েটাকে জিজ্ঞেস করে তার কোনো কিছু হয়েছে কিনা। কিন্তু মেয়েটা তাকে বলতে লাগলো, না ভাইয়া, আমার কোনো কিছু হয়নি, এবার যেতে পারেন। আর গাড়িটা এত জোরে চালানোর কি দরকার ছিল? আর একটু হলেই তো আমি চলে যেতাম। কথাটা শোনার পরে রানা কিছুটা বিচলিত হয়ে যায়, কারণ মেয়েটার কণ্ঠটা অনেক সুন্দর।
মেয়েটার চোখগুলোর দিকে তাকিয়ে আছে রানা মুগ্ধ দৃষ্টিতে। রানা হঠাৎ করে এমন হয়ে যাবে এটা রানা কোনো দিনও কখনো ভাবেনি, কারণ রানার জীবনে কখনো ভালোবাসা নামক শব্দটা ছিলই না, এখনো আসবে কিনা সেটার কোনো ভাবনা নেই। রানা এভাবেই চলতে পছন্দ করে, কিন্তু আজকে সেই মেয়েটাকে দেখার পর রানার কেমন জানি হয়ে উঠলো। এত শক্ত মানুষটাও এই মেয়েটার দিকে তাকিয়ে একটা, আর সেই চোখগুলো থেকেই রানা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। রানা এভাবে তাকিয়ে আছে দেখে মেয়েটাও কিছুটা লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি করে মেয়েটা সেখান থেকে চলে যেতে লাগলে রানা সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এটা পেছন থেকে নেহাল, সাকিব, রাকিব ওরা এগুলো দেখে অবাক হয়ে গেল। ওরা কখনো ভাবতেও পারেনি যে তাদের ভাই এভাবে তাকিয়ে থাকবে একটা মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে। নেহাল বাকিদের সঙ্গে হাসাহাসি করছে, আর এটা রানা বুঝতে পেরেছে। রানাও এখন কিছুটা লজ্জা পেয়ে যায়, কারণ সবাই তাকে বুঝে ফেলেছে যে রানার মেয়েটাকে পছন্দ হয়ে গেছে। সেই মেয়েটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। তারপর মেয়েটা দৌড়ে চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পর রানা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গাড়িতে উঠে পড়ল। এখন কোনো কিছুই দেখা যাচ্ছে না। রানা গাড়িতে উঠে সে মোবাইল টিপছে, আর গাড়িটা আবারও দ্রুত গতিতে চলা শুরু করেছে। কিছুক্ষণ পরেই রানা মোবাইলে দেখে নেহালকে বলতে লাগলো এই মেয়েটার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। আর এটা বলার পরেই সবাই হাসতে শুরু করলো। রানা ধমক দিল সবাইকে, সবাই চুপ হয়ে গেল, কিন্তু আবার পরক্ষণেই হাসতে লাগলো। আর এটা রানা দেখে নিজেও হাসতে লাগলো। অনেকদিন পরে রানা সেই মন খুলে হাসতে পেরেছে, এটাই অনেক বেশি। কিছু আর না, রানাকে হাসতে দেখে সবার মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ সবসময় গম্ভীর ভয়ঙ্করভাবে রানাকে দেখা যায়, এভাবে রিল্যাক্স ভাবে কখনোই দেখা যায় না। তারপরেও রানা গোডাউনে চলে আসে। রানা গোডাউনে আসার পর সে তার ল্যাপটপ নিয়ে বসলো। ল্যাপটপ নিয়ে বসার পর সে কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর নেহাল একটা ছবি নিয়ে আসলো, আর ছবিটা দেখিয়ে বলল এটা লেডি কুইনের ছবি। রানা এটা দেখার পর ছবিটা গুগলে সার্চ করলো। গুগলে সার্চ করে কিছুটা তথ্য পেল, যেই তথ্যটা রানার জন্য অনেক কিছু এসেছে। আর ওখান থেকে সবকিছু নেহাল বুঝে পাওয়ার পরে নেহাল রানার কাছে চলে আসে, আর রানার কাছে এসে হিসাব দিতে থাকে। তখন নেহাল বলতে লাগলো, ভাই আমরা প্রায় 40টির বেশির মতো বাসায় গিয়ে প্রায় 300 কোটি টাকা নিয়ে এসেছি। সবগুলোর টাকায় অসৎ পথে উপার্জন করা। আর ওরা মনে হয় পুলিশকে কমপ্লেন করতে গিয়েছে, কিন্তু পুলিশ এটার বিরুদ্ধে কোনো কথা বলবে না, কারণ পুলিশ নিজেও জানে এটা বেআইনি টাকা, যার জন্য আর কি কোনো কিছু হয়নি। অলরেডি সাংবাদিকরা বলতে শুরু করে দিয়েছে। শোন, এখন তোদের কাজ হলো যে ওই লোকগুলোকে ভালোভাবে খেয়াল রাখা। ওই লোকগুলো কার সঙ্গে কথা বলে কোথায় যায় সেগুলো আমার জন্য জানা প্রয়োজন। আমার যত লোক আছে সবাইকে ভালোভাবে খেয়াল রাখতে বলবি, আর আমাকে পাওয়ার পর তথ্যগুলো জানাতে পারবি, বুঝতে পারছিস? আর অবশ্যই তাদেরকে সাবধান থাকতে বলবি, কারণ লেডি কুইন আর টেবিল কিং আমাকে মারার জন্য লেডি কুইন আমার বিরুদ্ধে প্ল্যান করেছে, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন যা, তোরা আমাকে একা থাকতে দে। তারপরে নেহাল চলে গেল। আর নেহাল চলে যাওয়ার পর রানা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হবার পরে কিছুক্ষণ পরেই একজন এসে তাকে কফি দিয়ে গেল। কফি দিয়ে যাওয়ার পরে সে কফি খাচ্ছে, আর তখনই রাস্তায় সেই দেখা মেয়েটার কথা মনে পড়ল। মেয়েটা সত্যি অসাধারণ। মেয়েটার প্রেমে পড়ে গেছে রানা। আর এভাবেই সময় পার হয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সাংবাদিকদের সেই ব্রেকিং নিউজ। এসব দেখতে দেখতে রানা পুরো বোরিং হয়ে গেছে। রানা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, আর খাবার খাওয়ার পরে তখনই দৌড়ে নেহাল চলে আসলো। নেহাল এসে রানার কাছে হাঁপাচ্ছে, আর তখনই রানা জিজ্ঞেস করলো কি হয়েছে। আর তখন নেহাল মেয়েটার ব্যাপারে বলতে লাগলো। ভাই মেয়েটার আপন বলতে কেউ নেই, শুধু একটা চাচা আছে, সে ঘরে পড়ে গেছে। মেয়েটা মাদ্রাসায় শিক্ষকতা করে। মেয়েটা অনেক ধার্মিক, আপনার জন্য অনেক পারফেক্ট হবে। নেহাল ঠিকানা দিয়ে চলে গেল। আর নেহাল ঠিকানা দিয়ে চলে যাওয়ার পর রানার অবস্থা খারাপ, কারণ সে যে করেই হোক মেয়েটার সঙ্গে দেখা করতে যাবে। আর যেই ভাবা সেই কাজ। রানা তাড়াতাড়ি করে গাড়ি বের করলো, আর একাই সে গাড়ি নিয়ে চালাতে লাগলো। আর সেই ঠিকানা মতো চলে আসলো।
আসার পর একটা মাদ্রাসার সামনে এসে থামলো। মাদ্রাসার সামনে থামার পরে সে মাদ্রাসার ভেতরে যেতে চাইলো, কিন্তু দারোয়ান তাকে আটকে দিল। কিন্তু রানার আগে দারোয়ানকে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পর দারোয়ান আর কোনো কথা বলতে পারলো না। আর তখনই মেয়েটা চলে আসলো। মোহনা এসে রাগী দৃষ্টিতে রানার দিকে তাকিয়ে থাকে, আর রানা মাথা নিচু করে আছে। আর তখনই মেয়েটা রানাকে বলতে লাগলো, এই যে কি আপনি এরকম অসভ্যতম কেন করছেন? আপনাদের মতো বখাটে ছেলেদের কি এখানেও আসা লাগে? এটা যে একটা মহিলা মাদ্রাসা, সেটা কি আপনি ভুলে গেছেন? আপনাকে কি এখানে আসা উচিত? আপনার কি বিবেক বলতে কোনো কিছু নেই? আপনার কি কাণ্ডজ্ঞান নেই? আপনি কি পৃথিবীতে থাকেন নাকি ভিন্ন গ্রহ থেকে এসেছেন? আপনার মধ্যে এতটুকু সেন্স কাজ করে না? কি আজব আপনি! আসলে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম, আর আপনার সঙ্গে দেখা করার জন্যই আমি এখানে এসেছি। কিন্তু এই দারোয়ান আমাকে কোনোভাবে ভিতরে যেতে দিচ্ছে না। আর মহিলা মাদ্রাসার মধ্যে এই ধারণা কেন, আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না। দেখতে তো পুরো নেশা করার মতো লোক লাগে। এই তুই কালকে থেকে এখানে আসবি না, বুঝতে পারছিস? তোকে যদি আমি কালকে এখানে দেখেছি, তাহলে মেরে বুড়িগঙ্গার নদীতে ভাসিয়ে দেব। কথাটা মনে রাখবি। এখন যে এখান থেকে, আর তোকে যেন এখানে না দেখি। এই কথাটা বলার পরে দারোয়ান ছেলেটা দৌড়ে গেল। দারোয়ান ছেলেটা চিড়ে ফেলেছে ভালোভাবেই, আর এই জন্যই সে পালিয়ে গেল। আর তখন মোহনা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মোহনার ইচ্ছে করছে একটা থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু মোহনা তো আর জানে না যে রানাকে বা কি জন্য সেখানে এসেছে। মোহনা ভেতরে ভেতরে একটু ভয় পাচ্ছে, আর ভয় কাজ করছে। তখনই রানা সামনে এগিয়ে যেতে লাগলো, মোহনার পেছনে যেতে লাগলো। তখনই রানা একটু কাছাকাছি যেতেই বলতে লাগলো, এত ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি আসলে তোমাকে কালকে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তার জন্য সরি বলতে এসেছি। আর কালকে তোমাকে দেখে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আপনার মতো ফালতু লোক কি করে বলতে পারে যে আপনি আমাকে ভালোবেসে? দেখুন, আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? আপনি কিন্তু এভাবে মাদ্রাসায় এসে অসভ্যতাম করতে পারেন না। প্লিজ, আপনি এখান থেকে যান, আর কখনোই এখানে আসবেন না, বুঝতে পেরেছেন? আপনি এখানে অন্তত পক্ষে আমার জন্য হলেও এখান থেকে যান। আমি চাই না যে আমার কোনো ক্ষতি হোক। আমার কাছে আমার আত্মসম্মানটা অনেক বেশি দামি। আপনার কাছে আত্মসম্মান না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। তারপর রানা সেখান থেকে চুপচাপ চলে আসে। আর রানা সেখান থেকে চলে আসার পরে সে কিছুটা দূরে এসে গাড়িতেই বসে থাকলো। এভাবে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। আর দুপুরের দিকে দেখলো মোহনা মাদ্রাসা থেকে বের হচ্ছে। আর রানা কিছুটা এগিয়ে গেল গাড়ি নিয়ে। এগিয়ে যাওয়ার পরে মোহনা আবারও পেছনে ফিরে তাকালো, দেখলো রানা তার পেছনে আসছে। মোহনা তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে, কিন্তু রানা গাড়ি থেকে নেমে কিছুটা দৌড়ে গিয়ে তার সামনে গেল আর বলতে লাগলো তার গাড়িতে ওঠার জন্য। কিন্তু মোহনা কোনো কিছু না বলেই চলে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে রানাও তার পেছন পেছন যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই মোহনা তার বাসায় প্রবেশ করে। রানা আর সেখানে গেল না। রানা গাড়ি নিয়ে সে তার কাজে চলে আসে। রানা এক যাচ্ছে, কিন্তু রানা গাড়ি থেকে নেমে কিছুটা দৌড়ে গিয়ে তার সামনে গেল আর বলতে লাগলো তার গাড়িতে ওঠার জন্য। কিন্তু মোহনা কোনো কিছু না বলেই চলে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে রানাও তার পেছন পেছন যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই মোহনা তার বাসায় প্রবেশ করে। রানা আর সেখানে গেল না। রানা গাড়ি নিয়ে সে তার কাজে চলে আসে। রানা একটা কফি শপে এসেছে। তার কফি শপে এসে কফি খাচ্ছে। তখনই হঠাৎ করে তাকে কে জানি চারপাশ থেকে গুলি করছে। তাড়াতাড়ি করে রানা নিজেকে সামলে নেয়। আর নিজেকে সামলে নিয়ে সে তার পিস্তল দুইটা বের করে তাদেরকেও গুলি করতে থাকে। এরা লেডি কুইনের লোকজন। এটা রানা খুব ভালো করেই বুঝতে পারছে। রানা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, কারণ রানা চায় না রেস্টুরেন্টের কোনো ক্ষতি হোক। রেস্টুরেন্টের থেকে বের হয়ে ওদের নিয়ে দৌড়তে থাকে। ওরা গুলি করছে, পেছনে সরে যায় আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তখনই ওরা একটা গাড়িতে উঠে পড়লো লাগলো। রানা ওদেরকে ধরার জন্য গাড়িটা আরো বেশি স্পিডে যেতে লাগলো। গাড়িটা কিছু দূর যাওয়ার পরেই গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খায়। রানা তার গাড়িটা তাড়াতাড়ি করে ব্রেক করে সেই গাড়িটার কাছে যায়। গাড়িটার কাছে যাওয়ার পরেই দেখতে পেল গাড়িতে একটা মেয়ে ড্রাইভিং করছে। কিছুটা অবাক হয়ে যায়, একটা মেয়ে এরকম ভাবে ড্রাইভিং করতে পারে। সেই মেয়েটাকে ধরে আনে আর
একটা ছেলে ওদেরকে ধরে নিয়ে আসে, তার গাড়িতে বসালো এবং গাড়িতে বসানোর পরে ওদেরকে বেঁধে ফেললো গাড়িতে। তারপর রানা সেগুলো নিয়ে তার আস্তানায় চলে আসলো। আস্তানায় আসার পর সে গাড়ি থেকে নামলো এবং নামানোর পর নেহাল এদেরকে দেখে অবাক হয়ে গেল, কারণ নেহাল ভালোভাবে বুঝতে পেরেছে এরা লেডি কুইনের লোকজন। রানা গরম পানি করে আনতে বলল। কিছুক্ষণ পরে রাকিব গরম পানি করে এনে রানার কাছে দিল। গরম পানি দেওয়ার পরে রানা কোনো কিছু না বলেই গরম পানিটা ওই মেয়েটার মুখের কাছে দিল। গরম পানি দেওয়ার পরে রানা কোনো কিছু না বলেই গরম পানিটা ওই মেয়েটার মুখে ঢেলে দেয়। মেয়েটা পাগলের মতো চিৎকার করতে থাকে। রানা যে মুখের মধ্যে আবারও ট্যাব লাগিয়ে দেয়। তারপরে এই ছেলেটার কাছে আসলো। ছেলেটার কাছে এসে ছেলেটার প্লাস দিয়ে একটা আঙুলের নখ উঠে ফেললো। তখনই ছেলেটা পাগলের মতো চিৎকার দিতে লাগলো, আর সেখানে কিছু মরিচের গুঁড়ো দিতে লাগলো আর কিছু বরফ। এভাবেই প্রায় অনেকক্ষণ চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে রানা জিজ্ঞেস করতে লাগলো তাদেরকে কে পাঠিয়েছে, কিন্তু কোনোভাবেই এখনো স্বীকার করছে না। রানা খুব ভালোভাবেই জানে যে তাদের কিভাবে স্বীকার করানো যায়। রানা বিজলিকে কল দেয় এবং 10 মিনিট পরে বিজলি চলে আসলো। বিজলি তার হয়ে কাজ করে। বিজলি আসার পর রানা বিজলিকে বলতে লাগলো মেয়েটাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। বিজলি ভালোভাবেই বুঝতে পেরেছে তাকে এখন কি করা লাগবে। বিজলি মেয়েটাকে নিয়ে যায় তার সঙ্গে, ভেতরে নিয়ে গেল এবং ভেতরে নিয়ে যাওয়ার পর পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে সবকিছু খুলে বল। এভাবে ভাইয়ের উপরে অ্যাটাক করার সাহস কোথা থেকে এলো তোদের? আর তুই নাকি অনেক বেশি ড্রাইভিং করতে পারিস। তোদের কি বুকের মধ্যে একটু ভয় কাজ করে না যে তুই কাকে খুন করতে এসেছিস? আমি একটা মিথ্যের আশ্রয় নিয়েছিলাম। আমার ছোট বোন ভেবেছে আমি মারা গেছি, আর এটা ভেবে তাকে খুন করতে আসি, কিন্তু পারে না। সে উল্টো আমার বোনকেই খুন করে দেয়। আমি আমার সেই বোনের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। আমি নিজেই আমার মৃত্যুর খবরটা ছড়িয়ে দিয়েছিলাম। সেদিন আসলে আমি মারা যাইনি, আমি কোনো একভাবে বেঁচে গিয়েছিলাম, আর সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য আমি ফিরে এসেছি। দেখ, তোর সমস্যা সেটা বলতে হবে, কিন্তু তোর এতটা সাহস হয়নি যে রানার উপর দিয়ে কথা বলার জন্য। আজ পর্যন্ত এই রানা ভাইয়ের কথাই কেউ অমান্য করতে পারিনি। শুধু তাই নয়, বিদেশের যারা মাফিয়া আছে সবাই রানা ভাইকে সম্মান দিয়ে কথা বলে। ওরা রানা ভাইয়ের সঙ্গে উচ্চস্বরে কথা বলার সাহস পায় না। তুই যেসব করেছিস সেটা নিজের বোনের মতো দেখতো। তোকে সব কিছু চিনিয়ে দিয়েছে এইসব রাস্তা, আর সেখানে কিনা তুই তাকে বেইমানি করে জেলে পাঠিয়ে দিলি ওদের সঙ্গে ষড়যন্ত্র করে। তুই তো সেদিন বেঁচে গিয়েছিলি, কিন্তু আজকে তুই কখনোই বাঁচতে পারবি না। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, কারণ আমি আমার মৃত্যু হাতে করে নিয়েই এসেছি। আমি জানি এখানে ধরা পড়লে আমাকে তোরা মেরে ফেলবি, তার জন্য আমি মৃত্যু হাতে করে নিয়েই এসেছি। আমি এসব দেখে ভয় পাই না। আর আমি সেদিন ভুল করেছিলাম তাকে জেলে পাঠিয়ে দেওয়ার জন্য। এর চেয়ে ভালো মেরে ফেলতাম, সেটাই অনেক ভালো হতো। এত কাছাকাছি থাকার পরও মাথায় এটা আসেনি যে তাকে মেরে ফেললে ভালো হবে। জেলে পাঠিয়ে শুধু শুধু সময় নষ্ট করেছি। আর লেডি কুইন আর ডেভিল কিং ওরা কখনো ছেড়ে দেবে না। আমি ওদের সঙ্গে ষড়যন্ত্র করেই এখানে এসেছি। তোরা কোনো কিছুই করতে পারবি না ওদের দুজনকে। ওরা দুজন আবারও এক হয়ে গেছে। এবার জেলে নয়, এবার সোজা কবরে পাঠাবে। ওই যে বললাম, তোরা কোনো কিছুই করতে পারবি না ওদের দুজনকে। ওরা দুজন আবারও এক হয়ে গেছে। এবার জেলে নয়, এবার সোজা কবরে পাঠাবে। ওই যে বললাম যে তোর অনেক সাহস আছে, কিন্তু তোর এই সাহসের কোনো মূল্য নেই। তুই এখন ভালোই বল যে ওই ডেভিল কিং আর লেডি কুইন এখন কোথায় আছে, ভালোভাবে বল, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমি নিজেই তোকে এখনই মেরে ফেলবো। আর ভাইয়ের অর্ডার কিন্তু আছে। কিন্তু নাইমা কোনোভাবেই কোনো কিছু স্বীকার করছে না। যখনই বিজলি তার হাতের আঙুল কাটতে যাবে তখনই সেখানে রানা চলে আসে। রানা আসার পরে রানা বলল তাকে এখনো বাঁচিয়ে রাখতে হবে। রানা 30 ডিগ্রি দেওয়ার জন্য বলল। বিজলি সেই মতোই কাজ করতে লাগলো। আর রানা বাইরে চলে আসলো। আর বাইরে এসে সে কফি খেতে লাগলো আর ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে জিজ্ঞেস করলো, কিন্তু ছেলেটা কোনো কিছু বলল না। তারপরে ছেলেটার গোপনাঙ্গ কেটে দেয় এবং নেহালকে ডাক দেওয়ার পরে বলল লাশটাকে যেন নদীতে ভাসিয়ে দেওয়া হয়। রানা সে অনুযায়ী কাজ করতে লাগলো। আর এদিকে বিজলি নাইমাকে ছেড়ে দিল। নাইমাকে ছেড়ে দেওয়ার পরে কিছু তথ্য জানতে পারলো, আর সেই তথ্যগুলো রানাকে বলল। এগুলো শোনার পর রানা রেডি হয়ে
বের হলো সবাইকে নিয়ে, আর সবাইকে বলল রেডি হয়ে নিতে। রেডি হওয়ার পর সবাই গাড়িতে উঠে পড়লো, রানা নিজেও গাড়িতে উঠে পড়লো। রানার গাড়ি কিছুটা আলাদাভাবে যাচ্ছে আর সবাই একসাথে যাচ্ছে। রানা কোন গাড়িতে আছে সেটা বোঝা যাচ্ছে না। রানা নিজে ড্রাইভিং করে যাচ্ছে আর হঠাৎ করেই সামনে দেখতে পেল একটা মেয়ে তার সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে রানা চিনে ফেললো। এটা আর কেউ নয়, এটা লেডি কুইন নেহা। সে ছদ্মবেশে এসেছে। রানা গাড়িটা সামনে দাঁড় করালো। দাঁড় করানোর পরে এসে মাস্ক পরে নিল। মাস্ক পরে নেওয়ার পর সে সামনে গেল এবং যাওয়ার পরে নেহা কিছুটা এগিয়ে এসে রানাকে জিজ্ঞেস করতে লাগলো, যদি একটু সামনে এগিয়ে দিতেন তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আমি ওই দিকটাই যাব, তো প্লিজ আপনি না করবেন না, আমার খুবই যাওয়ার প্রয়োজন। তারপর রানা আর কোনো কথা বলল না। রানা বলল ওঠার জন্য, আর নেহা গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে ওঠার পরেই সে কিছুটা অসুস্থ ফিল করছে। তার কিছুটা ভয় হচ্ছে, বারবার কিছুটা আনন্দ হচ্ছে, কারণ সে তার নিজের হাতে রানাকে মারতে পারবে। রানা সে তার নিজের মতো করে ড্রাইভিং করে যাচ্ছে। রানা খুব ভালো করে বুঝতে পারছে সামনে তার জন্য কি অপেক্ষা করছে। রানা ড্রাইভিং করতে লাগলো, আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর ওদিকে পুলিশ প্রশাসন সকলেই নিস্তব্ধ হয়ে বসে আছে। তাদের কোনো কিছু করার নেই, কারণ রানাকে থামানোর মতো কেউ নেই। রানা যখন যেটা চাইবে তখন সেটা হতেই হবে। তাদের কোনো কিছু করার নেই, কারণ রানাকে থামানোর মতো কেউ নেই। রানা যখন যেটা চাইবে তখন সেটা হতেই হবে, না হলে সব কিছু শেষ করে দেবে। ওদিকে প্রায় 40 জনের মতো বাসা থেকে যে টাকাগুলো রেড করে আনা হয়েছিল সেগুলোর ব্যাপারে তদন্ত চলছে। কিন্তু তদন্ত চললেও তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, কারণ সবাই জানে যে এটা রানা নিয়েছে। কিন্তু রানা এটা কেন নিয়েছে সেটা কেউই বলতে পারলো না। আর কেউ বলবেই বা কী করে, কারণ রানা কখন কি করে এটা কেউই জানে না। রানা তার নিজের মতো করে চলে। রানা যে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর এদিকে নেহা মোবাইলে কাউকে মেসেজ পাঠিয়ে দিল। রানা কিছু দূর সামনে আসার পরে দেখতে পেল অনেকগুলো ছেলের সামনে দাঁড়িয়ে আছে, সবার হাতে মেশিন গান রয়েছে। আর তখনই পেছন থেকে নেহা রানার ওপরে পিস্তল কি রে, তুই কি মনে করছিস তুই একাই সব কিছু করতে পারিস, আর আমরা কি ঘরে বসে বসে আঙুল চুষবো? তোকে আমি এই দিনটা এইভাবে আনার জন্য কতটা কষ্ট করতে হয়েছে সেটা তুই জানিস। আর তুই কি মনে করেছিস তুই একাই শক্তিশালী একটা ব্যক্তি, তুই যা ইচ্ছে তাই করতে পারবি? পুরো রাজত্ব তোকে দিয়ে দিব। এই আন্ডারওয়ার্ল্ডে আমি রাজত্ব করতে চাই, তোর কোনো অস্তিত্ব আমি রাখবো না। আমি তো শুধুমাত্র তোর বাবা মাকে মেরেছি, তোর পরিবারকে শেষ করেছি, কিন্তু সেদিন তুই বেঁচে গিয়েছিলি। তারপরে জেলে পাঠিয়েছি, ভেবেছিলাম ওখানে তোর যাবজ্জীবন কারাদণ্ড হবে, কিন্তু সেটা আর হলো না। এত কিছু করার পরও যেহেতু কোনো কিছুই হয়নি, তাহলে এখন তোকে কি করে ছেড়ে দিই? এখন তো তোকে মরতে হবে। এখন বল, টাকাগুলো কোথায় রেখেছিস যেগুলো রেড করার নাম করে নিয়েছিলি? সবগুলো কিন্তু আমার টাকা, আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দে। এখন তোকে কি করে ছেড়ে দিই? এখন তো তোকে মরতে হবে। এখন বল, টাকাগুলো কোথায় রেখেছিস যেগুলো রেড করার নাম করে নিয়েছিলি? সবগুলো কিন্তু আমার টাকা, আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দে। তো আমাকে কি পাগল মনে হয় যে আমি তোর টাকা ফিরিয়ে দিব? এইগুলো তোর টাকা নয়, এগুলো জনগণের টাকা। আমি জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দেব। আর তুই এতটা নিকৃষ্ট একটা মানুষ যেটার বলাই লাগে না। তোর হাতে যদি আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব পড়ে যায়, তাহলে এই পুরো আন্ডারওয়ার্ল্ডের মানুষের কোনো অস্তিত্বই থাকবে না, সবগুলো অমানুষ হয়ে যাবে। দেশের অবস্থা কি হবে সেটা তো একমাত্র আমিই জানি। তুই আমার জায়গায় কখনোই নিতে পারবি না, এটা তুই যা ইচ্ছে করতে পারিস। আমি তোকে এখনো ভালোভাবে বলছি, তুই টাকাগুলো ফিরিয়ে দে। অনেকগুলো টাকা ওখানে, 1 থেকে 2 টাকার খেলা নয়, এখানে কোটি কোটি টাকার খেলা। তুই আমার টাকা আমাকে ফিরিয়ে দে, আর না হলে কিন্তু অবস্থা কি হবে এটা তুই এখনো এভাবে মরবি। আমি তোকে এভাবে মারবো, তোর স্টাইলে মারবো। তোর কি মনে হয় আমি তোকে চিনতে পারিনি? যদি আমি তোকে চিনতেই নাই পারতাম, তাহলে আমি তোকে আমার গাড়িতে তুলতাম? তোর মনে হয় এটা? আর সামনে পিছনে ঘিরে ফেললে
কি তোরা আমাকে মেরে ফেলতে পারবি? এই রানা যদি চায় আমাকে মারা, সাহস একমাত্র আল্লাহ ছাড়া কারণ নাই। সাহস আছে কি নেই সেটা এখনই বুঝতে পারবি। সোজা গাড়ি চালিয়ে যাবি, কোনো চালাকি করার চেষ্টাও করবি না। যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে তো বুঝতেই পারছিস কি করব। সরাসরি গাড়ি চালা। রানা গাড়ি চালাতে লাগলো, আর গাড়িটা এমনভাবে চালাতে শুরু করলো যে নেহা কোনোভাবেই পিস্তলটা ভালোভাবে রাখতে পারলো না। নেহা সে সিটের মধ্যেই ভালোভাবে বসতে পারছে না, এদিক থেকে ওদিক যাচ্ছে, আর গাড়িটা চালাতে চালাতে একটা জায়গায় এসে থামলো। রানা গাড়ি থেকে নেমে পড়লো, আর গাড়ি থেকে নেমে পড়ার পরেই চারদিক থেকে সবাই তাকে ঘিরে ফেললো। আর ঘিরে ফেলার পর নেহা গাড়ি থেকে নামলো, আর গাড়ি থেকে নামার পরে নেহা একটা হকি স্টিক দিয়ে রানার পায়ে বাড়ি মারার পরে রানা সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তখনই নেহা আবারও বলতে থাকে, বল টাকাগুলো কোথায় রেখেছিস, আর আন্ডারওয়ার্ল্ড আমাকে দিবি কিনা? আন্ডারওয়ার্ল্ড ভালোভাবেই বলছি, আন্ডারওয়ার্ল্ডের সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দে। তুই এটা থেকে রিজাইন কর, আমি দেশে বিদেশে আমার চক্র ছড়িয়ে দিব। এত সাহস যে আমার জায়গাটা তুই নিবি, আমার জায়গা থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবি? এত কিছু তোকে করতে দেব? আমি আমার পুরো ফ্যামিলিকে তুই মেরেছিস, তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব? আরে আমরা হচ্ছে ফ্যামিলিকে তো আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করে এসেছি। আমার বাবার রাজত্ব করেছে, আমার বড় ভাই রাজত্ব করেছে, এখন আমি করছি। বুঝতে পারছিস? পুরো রক্ত শরীরে বইছে। রানা পিস্তল নিয়ে চারদিক থেকে গুলি করতে থাকে, আর চারদিকে গুলি করার সময় সবাই কিছুটা দূরে গিয়ে রানাকে কেউ গুলি করতে থাকে। আর এভাবেই অনেকক্ষণ গোলাগুলি চলার সময় দেখতে পেল যে ওরা কোনোভাবেই রানার সঙ্গে পারছে না, কারণ রানা একাই সবাইকে মেরে চলেছে। আর হঠাৎ করেই নেহা চিৎকার দিয়ে উঠল, আর নেহা চিৎকার দেওয়াতে রানা কিছুটা থেমে গেল। থেমে যাওয়ার পরেই হঠাৎ করে দেখতে পেল যে সেখানে মোহনাকে এই অবস্থায় দেখে রানা অবাক হয়ে গেল, কারণ হঠাৎ করে সে এখানে কিভাবে আসলো, ওরা তাকে কিভাবে চিনতে পারলো। তারপর নেহা মোহনাকে নিয়েই এগিয়ে আসলো। মোহনা অনেক ভয় পেয়ে আছে, মোহনা বোরকা ছিঁড়ে ফেলেছে। এটা দেখার পর রানা রাগে ফুসফুস করছে। তখনই নেহা, তুই তো ভালোভাবে চিনিস, কারণ তোর তো পরাণের পরাণ, তুই তো তাকে ছাড়া একদমই চলতে পারিস না। তোর জীবনসঙ্গী দেখ মেয়েটা কত কষ্ট পাচ্ছে, মেয়েটা অনেক ধার্মিক রে, মেয়েটা এসবের মধ্যে কখনোই আসতে চায় না। শুধু শুধু কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? মেয়েটা এইসব একদমই পছন্দ করে না। তুই এখনো কি এভাবে দাঁড়িয়ে থাকবি, নাকি তোর কাজ যেটা আছে সেটা করবি? মেয়েটা অনেক সহজ সরল, তাই আমি চাচ্ছি না যে মেয়েটাকে মেরে ফেলার জন্য, কারণ এমনিতেও মেয়েটার পরিচয় বলতে তেমন কেউ নেই তুই ছাড়া। দেখ, তোর সঙ্গে ঝামেলা সব আমার, তুই মোহনাকে ছেড়ে দে। আমি তোর সব কথাই রাজি আছি, আর তোর সব কিছু লিখে দিচ্ছি, তুই সমস্ত আন্ডারওয়ার্ল্ডে নিয়ে নে। তো প্লিজ মোহনাকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই, ও একটা নিষ্পাপ। আপনি প্লিজ এরকমটা বলবেন না। ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে। আমার বাবা ছিল সরকারি চাকরিজীবী। আমার বাবা, প্লিজ এরকমটা বলবেন না। ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে। আমার বাবা ছিল সরকারি চাকরিজীবী। আমার বাবাকে দিয়ে অপকর্ম করাতে চেয়েছিল, কিন্তু আমার বাবা সেটাতে রাজি হয়নি, আর সেজন্য ওরা আমার বাবা মাকে আমার নিজের চোখের সামনে মেরে ফেলেছে। আমি সেদিন পালিয়ে গিয়েছিলাম, তার জন্য বেঁচে গেছি। আপনি প্লিজ ওদেরকে ছাড়বেন না আমার জন্য, প্লিজ এমনটা করবেন না। আপনি আপনার কাজ করুন, ওদেরকে শেষ করে দিন। ওরা বেঁচে থাকলে এই মানুষগুলো জাহান্নামে পরিণত হয়ে যাবে। ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ ত্যাগ করবেন না। আমি হচ্ছে আপনার ক্ষুদ্রতম স্বার্থ, আর এই দেশের মানুষ সব কিছু আপনার কাছে কিন্তু বৃহত্তম স্বার্থ। আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি। আমি শুধুমাত্র তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি নেহা। তোর যা কিছু প্রয়োজন তুই সব কিছু নিয়ে যা, তবু প্লিজ ওর কোনো ক্ষতি করিস না। তখনই রানা এগিয়ে যায়, আর রানা এগিয়ে যাওয়ার পরে মোহনার হাত শক্ত করে ধরল। মোহনার হাত শক্ত করে ধরে ফেলার পরে মোহনা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।
একটা মানুষ কতটা ভালোবাসলে এত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তার হাত ধরতে পারে। মোহনা অবাক হয়ে তাকিয়ে আছে। মোহনা ভাবছে মানুষটা এতটা তাকে ভালোবাসে। ঠিক এমন একটা মানুষ সে এতদিন খুঁজেছিল। অবশেষে বিধাতা তার কপালে মিলিয়ে দিয়েছে। এটা ভেবে মোহনার অন্যরকম ভালো লাগছে। মোহনাও ভালোবাসতে শুরু করে দিয়েছে। এদিকে সবাই রানাকে নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছে। রানাকে নিয়ে হাসাহাসি করা শুরু করে দিয়েছে। রানা চুপচাপ আছে। রানা চুপচাপ হেঁটে যাচ্ছে। রানার প্রশ্ন হলো, তারা মোহনার খোঁজ কি করে পেল? মোহনার খোঁজ কারো পাওয়ার কথা নয়। রানা মনে মনে একটু চিন্তা করে সেখান থেকে চলে আসে। রানা ফেলার পরে রানার সামনে আসলো। রানা মোহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহনা অনেক সুন্দর, আর এটাই রানা উপভোগ করছে। মোহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই মোহনা বলতে লাগলো, আপনি আমার জন্য এত কিছু কেন করতে গেলেন? ওরা আপনাকে নিয়ে কিভাবে ট্রল করছে সেটা কি ভেবে দেখেছেন? এখন আপনি জানেন ওরা কি কি করবে? ওরা আন্ডার পাল্টে দিয়ে সমস্ত কিছু পালন করে দেবে। এতদিনে তিল তিল করে গড়ে তোলা এই আন্ডারওয়ার্ল্ড। কিন্তু রানা এই কথার কোনো প্রতি উত্তর দিল না। রানা তো মোহনার জন্য সবকিছু মেনে নিয়েছে। মোহনা রানার মাথায় হাত বুলিয়ে দিল, আর তখনই রানা সেখানেই ঘুমিয়ে গেল। তারপরে কোনো উপায় না পেয়ে মোহনা অনেক কষ্ট করে তাকে নিয়ে তাকে ছুঁয়ে দেয়। আর রুমে শুয়ে দেওয়ার পর রানা ঘুমের মধ্যে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরে। মোহনাকে জড়িয়ে ধরার পরে মোহনার কেমন জানি দেওয়ার পর রানা ঘুমের মধ্যে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরে। মোহনাকে জড়িয়ে ধরার পরে মোহনার কেমন জানি অন্যরকম ভালো লাগছে। এত কম সময়ে মোহনাও যে এতটা ভালোবেসে ফেলবে সেটাও বুঝতে পারছে না। তারপরে মোহনা নিজেকে ছাড়িয়ে নিল। আর নিজেকে ছাড়িয়ে নেওয়ার পর মোহনা কিছু খাবারের ব্যবস্থা করলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর রাতের বেলায় মোহনা রানার রুমে আসলো। আর রুমে আসার পরে দেখলো রানা কম্বল নিয়ে শুয়ে আছে। মোহনা কিছুটা অবাক হয়ে গেল, কারণ এই গরমের মধ্যে সে এভাবে শুয়ে আছে। মোহনা তার কপালে গিয়ে হাত রাখলো। আর কপালে হাত রাখার পরেই দেখতে পেল জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে মোহনা বাইরে আসলো। আর বাইরে আসার পর দেখতে পেল নেহাল সেখানে নেই। আর রাকিবকে বলল তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসার জন্য। আর কিছুক্ষণ পরে রাকিব ঔষধ মোহনাকে দিল। সবাই অনেক খুশি, কারণ রানার যে আর কিছুক্ষণ পরে রাকিব ঔষধ মোহনাকে দিল। সবাই অনেক খুশি, কারণ রানার যে মোহনা আছে এতে সবাই অনেক খুশি। সবাই মোহনাকে পছন্দ করেছে। মোহনা সবার সামনে পর্দা করে, কথা বলে, এটাই সবার ভালো লাগছে। কারণ ভাইয়ের জীবনে এমন একটা মানুষ এসেছে, ওরা এটাই চেয়েছিল। কিন্তু আজকে সারাদিন নেহালকে কোথাও দেখা গেল না। মোহনা তাকে ওষুধ খাইয়ে দিল। আর এভাবে পার হয়ে গেল 2টা দিন। রানা সুস্থ হয়ে গেল। হঠাৎ করে সুস্থ হয়ে যাওয়ার কারণটা মোহনা এখনও খুঁজে পাচ্ছে না। হয়তো ডিপ্রেশনের কারণে এমনটা হয়ে গেছে, কারণ তার ভেতরে কতটা আগুন জ্বলছে এটা তার কাছ থেকেই জানা যাবে। রানা সম্পূর্ণ সুস্থ। এখন বেলকনিতে বসে আছে। তার পাশে মোহনা দাঁড়িয়ে আছে। মোহনা দাঁড়িয়ে আছে তার পাশে। তখন রানা মোহনাকে বলতে লাগলো, তুমি এই 2 দিন এখানে ছিলে, মান সম্মান চলে যাওয়ার আগে তুমি তোমার বাসায় যাও। না, আমি চাই না তোমাকে কেউ কোনো কথা বলো। এসব কথার মানে কি? আমি তোমার এখানে কেন আছি তুমি বুঝো না? আমাকে কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় নয়। তুমি কেন আমাকে তাহলে নিজ থেকে ভালোবাসতে গেলে? আমি তো নিজে থেকে যাইনি। দেখো বোনা, যদি তুমি আমাকে আজকে বিয়ে না করো, আমি সোজা সুইসাইড করতে চলে যাব, কারণ এটা ছাড়া আমার আর কোনো কিছু করার নেই। রানা আর কোনো কথা বলতে পারল না, কারণ মোহনা অনেক কান্না করছে তার জন্য। সে আর চায় না যে মোহনা তার জন্য আরও অনেক কান্না করছে তার জন্য। সে আর চায় না যে মোহনা তার জন্য আরও কান্না করে অসুস্থ হয়ে যাক। তারপরে রানা মোহনাকে নিয়ে কাজী অফিসে চলে যায়। কাজী অফিসে আসার পর তারা দুজনেই কাজী অফিসে বিয়ে করে নেয়। বিয়ে করার পরে মোহনা অনেক খুশি, কিন্তু রানার বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। রানা সে গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরছে। বাসায় ফেরার সময় সে মোহনাকে বলতে লাগলো তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা শোনার পর মোহনা অনেকটা রেগে গেল, আর রেগে গিয়ে রানাকে অনেক কথাবার্তা শুনিয়ে দিল। আর এসব কথাবার্তা শুনে রানা মুচকি মুচকি হাসছে।
আর এটা দেখে মোহনা আরও বেশি রেগে গেল। তারপরে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলল তার এই দেশে থাকা একদমই নিরাপদ না, তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেবে। যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন আবার সে দেশে ফিরবে। এটা শোনার পর মোহনা কোনোভাবেই রানাকে ছেড়ে যেতে চাইছে না, কিন্তু এটা তো করতেই হবে, না হলে ওরা আর আমার সঙ্গে না পেরে মোহনার কোনো ক্ষতি আসে। আগে বাসাটা একা পড়ে থাকতো, কিন্তু এখন তার মানুষ হয়েছে। কিন্তু সে মানুষটা কালকে চলে যাবে বিদেশে, তাকে ছাড়া থাকতে হবে। এটাই কষ্ট, একমাত্র রানাই বুঝতে পারছে এটা। রানার খুব ভালো করেই বুঝতে পারছে যে মোহনাকে অনেক কষ্ট হবে। তাই আজকে মেয়েটাকে আর কোনো কথা বলা যাবে না, কারণ মেয়েটা তাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। রানা বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হবার পরে এসে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে। আর কিছুক্ষণ পরেই মোহনা রানার জন্য কফি নিয়ে আসলো। আর কফি নিয়ে আসার পর রানা কফি খেতে লাগলো। আর তখন মোহনার দিকে তাকায়। আর মোহনার দিকে তাকাতেই দেখতে পেল মোহনা কালো শাড়ি পরেছে। মোহনাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। রানা ল্যাপটপ রেখে তার দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে মোহনার পেছনে যেতে থাকে। আর মোহনার পেছনে যাওয়ার পরেই সে দেয়ালের সঙ্গে থেমে যায়। আর তখন রানা দুই হাত দেয়ালের সঙ্গে চেপে ধরে মোহনার ঠোঁট জোড়া দখল করে নিল। মোহনাও রেসপন্স দিতে লাগলো। আর 10 মিনিট পরে রানা মোহনাকে ছেড়ে দিল। মোহনাকে ছেড়ে দেওয়ার পর মোহনা দৌড়ে রান্নাঘরে চলে গেল। রানা হাসতে লাগলো। রাতের বেলা দুজন খাবার খাওয়ার পরে মোহনা রানার বুকের উপর শুয়ে আছে আর দুষ্টুমি করছে। রানা এসব দুষ্টুমি দেখে তার দিকে তাকিয়ে আছে, মাঝে মাঝে ফাজলামোও করছে। কিছুক্ষণ পর মোহনা হঠাৎ করে আবারও রানার ঠোঁট জোড়া দখল করে নেয়। আর দখল করার পরে প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিল। আর এভাবেই দুজনে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। ফজরের সময় রানার বুকে ঘুমিয়ে আছে মোহনা। মোহনাকে ডাকতে লাগলো, কারণ তার সকাল 10টায় ফ্লাইট, তাকে রেডি হতে হবে। কিন্তু মোহনা আর কোনোভাবেই ঘুম থেকে উঠছে না। তারপর রানা তাকে অন্য পাশে রেখে নিজে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে মোহনার জন্য চা নিয়ে আসে। মোহনাকে ঘুম থেকে উঠিয়ে মোহনা চা খেয়ে নেয়। মোহনা চা খাওয়ার পর গোসল করতে চলে গেল। 10 মিনিট পর মোহনাকে রেডি হতে বলল। রানাও রেডি হয়ে নিল। তারপর দুজনে মিলে নাস্তা করে বের হয়ে পড়ল। আর রানা গাড়ি চালিয়ে যাচ্ছে, মোহনা কান্না করছে। রানার এক হাত ধরে আর হঠাৎ করেই পেছন থেকে গুলি করতে লাগলো। রানা তাড়াতাড়ি করে গাড়ি চালাতে লাগলো, কারণ এখন মোহনার সঙ্গে আছে, কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। এটা ভেবেই রানা কিছুই করলো না। রানা এয়ারপোর্টের সামনে চলে আসলো। এয়ারপোর্টে এসে রানা মোহনাকে ভেতরে যেতে বলল, কিন্তু মোহনা তাকে ছেড়ে যেতে চাইছে না। তখন রানা বলতে লাগলো, বিড়ালের মতো 100 বছর বেঁচে কোনো লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচলেও আমি খুশি। তোমার হাজব্যান্ড আগে যেমন বীরপুরুষ ছিল, এখনো বীরপুরুষই থাকবে। বিড়ালের মতো কখনো বাঁচতে শিখিনি, মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। ব্যাংককে তোমাকে 2টা মেয়ে রিসিভ করবে। ওই 2টা মেয়ে হলো আমার হয়ে কাজ করে ওখানে। তুমি ওখানে ভালো থাকবে। প্লিজ তুমি আর কোনো কথা বলো না, চলে যাও। যখন বলবো তখন তুমি দেশে ফিরবে, আর তুমি তো খবর পাবেই। সেটা না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু আপনার যদি কোনো কিছু হয়ে যায় তখন আমি কি করব? আপনি জানেন না আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আপনি আমার জন্য হলেও সেফ থাকবেন, কথা দিন। রানা আর কোনো কথা না বলে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরল। মোহনাকে জড়িয়ে ধরার পর মোহনা কান্না করতে লাগলো। আর মোহনাকে তাড়াতাড়ি করে ভেতরে পাঠিয়ে দিল। মোহনা ভেতরে চলে গেল। মোহনা কান্না করছে। এদিকে রানা গাড়ি নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। আর রানা গাড়ি থেকে গুলি করতে লাগলো। ওরা রানার এমন পাগলামি দেখে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। রানা সেই অনুযায়ী তাদেরকে ধরার জন্য যাচ্ছে। রানা সবাইকে কল দিয়ে রেডি হতে বলল। আর রানা এমনিতেই ওদেরকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার পরে রানা সরাসরি মন্ত্রীর বাসায় চলে আসলো। তারপর মন্ত্রীকে দেখলো কিছু আলোচনা করছে, আর সরাসরি মন্ত্রীর কাছে গেল। মন্ত্রীর কাছে যাওয়ার পরে সব কিছু জানালো। রানা বলতে লাগলো, আমার দেরি করা ঠিক হবে না, আমি আমার নিজের প্রতিশোধ নিয়ে নেব। আর এখানে যদি কেউ আসে তাহলে আমি তাদেরকে বাঁচিয়ে রাখবো না, মেরে ফেলবো। এমনকি আপনিও যদি আসেন আপনাকেও মেরে ফেলবো। আমার বাবা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের রেডিং, আর আমি হচ্ছি তারই ছেলে। আমার রক্তের মধ্যে আন্ডারওয়ার্ল্ড মিশে গেছে। এসব ভয় আমাদের দেখে কোনো লাভ নেই। আমি আপনাকে সাবধান করতে এসেছি। আপনাকে আমি শ্রদ্ধা করি, কারণ আপনি আমার বাবার বন্ধু ছিলেন, তার জন্য।
আমার বাবাকে ওরা নৃশংসভাবে হত্যা করেছে। আমি সেটা প্রতিশোধ নিব। এর মধ্যে যদি কেউ আসার চেষ্টা করে আমি বলে যাব যে আপনার আমার বন্ধু ছিলেন। আর আমি কি করতে পারি না পারি এটা মনে হয় আপনাকে আর নতুন করে বুঝিয়ে দিতে হবে না। তুমি তোমার মা বাবার প্রতিশোধ নিবে, এটা আমিও চাই। তোমার বড় ভাইকে ওরা মেরে ফেলেছে, না হলে তোমার জায়গায় তোমার বড় বড় ভাইকে ওরা মেরে ফেলেছে, না হলে তোমার জায়গায় তোমার বড় ভাই বসতো। তবে সবকিছুর চেয়ে তোমার বড় ভাই থেকে তুমি ছিলে বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী। তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছিল যে তোমার বাবার পরে নাকি তোমাকেই এই দায়িত্বটা দেওয়ার কথা ছিল। যতদিন পর্যন্ত তুমি বড় না হবে ততদিন পর্যন্ত তোমার বড় ভাই সেটা শাসন করবে। কিন্তু আফসোসের বিষয় কোনোটাই হলো না, ওরা আগেই মারা গেল আর তুমি এই আন্ডারওয়ার্ল্ড দায়িত্ব নিলে। শোনো, আমি তোমার কাছে একটা কথা বলছি, সেটা হলো তুমি সাধারণ মানুষের কোনো ক্ষতি করবে না, ওদের যেন কোনোভাবেই কোনো ক্ষতি না হয়। আর আমার তোমার উপর অনেক বিশ্বাস আছে যে তুমি এমন কোনো কাজ করবে না যে তার জন্য সরকার সাধারণ মানুষ হিসেবে কথা হবে। ওরা কতটা খারাপ সেটা আমি খুব ভালো করেই জানি। ওরা তুমি যদি না থাকতে তাহলে পুরো দেশটাকেই ছারখার বানিয়ে দিত। তারপর রানা চলে আসে। রানা মন্ত্রী সাহেবকে অনেক সম্মান করে মন থেকে, কারণ মন্ত্রী সাহেব তার বাবার বন্ধু ছিলেন। জানি ওরা তুমি যদি না থাকতে তাহলে পুরো দেশটাকেই ছারখার বানিয়ে দিত। তারপর রানা চলে আসে। রানা মন্ত্রী সাহেবকে অনেক সম্মান করে মন থেকে, কারণ মন্ত্রী সাহেব তার বাবার বন্ধু ছিলেন। সেজন্য রানা অনেকটাই শ্রদ্ধা করে। তারপর রানা তার গোডাউনে চলে আসে। গোডাউনে আসার পরে দেখলো তার হাজার হাজার ছেলে সেখানে গাড়িতে করে আসছে, হেলিকপ্টারে করে আসছে, সকল জায়গা থেকে চলে এসেছে। রানা ওদের সঙ্গে কথা বলতে থাকে চারদিক থেকে অ্যাটাক করার জন্য। রানার ফোনে তখনই একটা কল চলে আসলো আর রানা কলটা রিসিভ করলো। ওপাশ থেকে লেডি কুইন তাকে বলতে লাগলো, কিরে, তোর কিছু কাছের লোকজনকে আমি ধরে এনেছি। তুই তো অনেক আইডিয়া করে তোর মানুষটাকে পাঠিয়ে দিয়েছিস, না হলে ওটাকেও ধরিয়ে আনতাম। চলে আয়, তোর সঙ্গে অনেক হিসাব নিকাশ বাকি আছে। রানা কলটা কেটে দেয়। আর রানা কলটা কেটে দেওয়ার পর সবাইকে নিয়ে সেখানে যেতে থাকে। আর যাওয়ার সময় সকল মানুষ তার দিকেই রানার নামে বাহবা দিতে লাগলো। রানা হেলিকপ্টারে করে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে হেলিকপ্টার সেই জায়গায় চলে আসলো আর হেলিকপ্টার থেকে নামলো। রানা সেখান থেকে নামার পর সবাইকে বুঝিয়ে দিল আশেপাশে থাকার জন্য। ওরা কোনোভাবেই বুঝতে পারছে না যে রানা সবাইকে নিয়ে এসেছে। রানা ভেতরে প্রবেশ করলো আর ভেতরে প্রবেশ করার পরেই দেখতে পেল লেডি কুইন, ডেভিল কিং এবং আরও অনেক বেঈমানদেরকে, যারা বেঈমানি করেছে, তাকে এতটা ক্ষতি করেছে। এখন নেহা তাকে বলতে লাগলো, তোকে মারার এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, তারপরও তোর মৃত্যু হলো না। কিন্তু আজকে আর তোর রক্ষে নেই, আজকে তোকে মেরে ফেলবো। তুই তো অনেক ক্ষমতাবান, তাই না? তা তোর অ্যাকাউন্ট একটু চেক করে দেখবি? এই নে ল্যাপটপ। রানা ল্যাপটপ নিয়ে তার অ্যাকাউন্ট চেক করতে লাগলো, কিন্তু রানার অ্যাকাউন্ট চেক করার পর কোনো কথা বলতে পারছে না, কারণ তার টাকাগুলো কে জানি নিয়ে গেছে। রানা তো তার প্রশ্ন হচ্ছে এসব কিছু কে করছে? তার এসব তো কিছুই কাছের মানুষ ছাড়া আর কেউ জানে না। রানা চুপ করে আছে দেখে ডেভিল কিং আবার বলতে লাগলো, কি অনেকটা ভয় পেয়ে গেলি মনে হচ্ছে? শোন, শুধু এটাই নয়, তোর যত জায়গায় যা আছে সব জায়গায় আমি আমাদের লোক পাঠিয়ে দিয়েছি। আমার লোকেরা তো লোকদেরকে মেরে ফেলেছে অলরেডি। তোকে আন্ডারওয়ার্ল্ড থেকে পুরো সরিয়ে দেব। রানা কোনো কথা বললো না। রানা ওদেরকে মারতে লাগলো, ওরাও রানাকে মারতে লাগলো। কিন্তু হঠাৎ করেই রানার মাথার মধ্যে কেউ যেন আঘাত করলো। রানা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে গিয়ে রানা পেছনে ফিরে দেখতে পায় নেহাল দাঁড়িয়ে আছে, তার হাতে একটা হকি স্টিক। রানা এটা দেখে কোনো কথা বলতে পারছে না, নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ নেহালকে তার নিজের ভাই মনে করেছিল। নেহাল রানাকে বলতে লাগলো, ভাই, আপনার কি কষ্ট হচ্ছে? ঠিক এমন একটা কষ্ট আমার হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম যে আমাকে সমস্ত কিছুর দায়িত্ব দেওয়ার জন্য। আমি কখনো নিজের মতো করে চলতে পারিনি, সব সময় আপনার অর্ডার পালন করেছি। কিন্তু এসব আর কতদিন? আমার অত রাজত্ব করতে মন চায় আপনার মতো। আপনার সঙ্গে থাকলে আমি কখনোই রাজত্ব করতে পারতাম না, তাই জন্য আমি এমনটা করেছি। আর আপনার সব কিছু তথ্য এনে আমি তাকে দিয়েছি। তবে আমি একটা কাজে ভোগ করতে পারিনি, তার কারণ আমি অনেক চেষ্টা করেছি। সেটা যদি করতে পারতাম
তাহলে অনেক ভালো হতো। মোহনাকে তাদের হাতে তুলে দিতে পারলে আমার মনটা শান্তি হতো, কারণ মেয়েটাকে ওরা চিড়ে চিড়ে খেত। আমাকে মারার জন্য তোর সবাই এক হয়ে গেলি, কিন্তু তোকে তো আমি আমার নিজের ভাই মনে করেছিলাম রে। তুই যেটা চেয়েছিস সেটাই আমি তোকে দিয়েছি। কোন জিনিসটা তোর অপূর্ণতা রেখেছি বল? তুই যদি এটাও চাইতি যে তোর পুরো বেইমানিটা কেন করতে গেলি? তুই জানিস আমি বেইমানকে একদমই পছন্দ করি না। তুই কি আমার বাবা মায়ের হত্যার সঙ্গে জড়িত ছিলি? আরে, আপনি তো পুরো মনের কথা বলে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনার বাবাকে হত্যা করেছি। একা পেয়ে তার সুযোগ নিয়ে আমি তাকে হত্যা করেছি, তাও আবার বালির চাপা দিয়ে, ঘুমের মধ্যে। আপনাকেও চেয়েছিলাম, কিন্তু ভাই কি করব, সুযোগ পাইনি। কিন্তু আজকে সেই সুযোগটা ছাড়ছি না। ডেভিল কিং, আপনি আপনার কাজ করুন, আমি সেটা দেখব। আমি কোনো ফুটপাতের মাস্তান নই যে দুইটা কথাবার্তা শোনার পরে আমি ভয় পেয়ে যাব। আমি আগেও যেমনটা কিং ছিলাম, এখনো কিং আছি, ভবিষ্যতে কিং থাকবো। বিড়ালের মতো কখনোই বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতেই আমার হবে। কিন্তু এই 1 ঘন্টা তোদের জন্য অনেক খারাপ হয়ে যাবে রে। রানা উঠে পড়ল, আর উঠে পড়ার পর একটা মেশিন গান নিয়ে সবাইকে গুলি করতে থাকে। রানার এমন গুলি করা দেখে সবাই ভয় পেয়ে যায়, আর সবাই বুঝতে পেরেছে রানা তার আগের রূপে ফিরে এসেছে। আর তখনই চারদিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসলো। রানা মাইক্রোফোনে বলে দিল সবাইকে গুলি করার জন্য। সবাই এসে সেই অনুযায়ী গুলি করতে লাগলো। এভাবেই অনেকক্ষণ গুলি চলতে থাকলো। এরপরে ওরা অনেকেই মারা যায়। ওদের অনেকেই মারা যাওয়ার পর লেডি কুইন এবং ডেভিল কিং ওরা অনেকটা ভয় পেয়ে যায়। ওরা ভয় পেয়ে পালাতে থাকে, কিন্তু রানা তাদেরকে ধরে ফেলে। আর ধরে ফেলার পরে লেডি কুইনকে মারতে থাকে। মারতে মারতে পুরো আধমারা করে ফেলেছে। আধমারা করে ফেলার পর লেডি কুইন ওর গলা কেটে দেয়। গলা কেটে দেওয়ার পরে লেডি কুইনকে অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। সেখানে লেডি কুইনের দেহটা টকবক করে পড়ে থাকে, রক্তে লাল হয়ে যায়। এটা ডেভিল কিং দেখার পর অনেকটা ভয় পেয়ে যায়, আর রানাকে গিয়ে তাকেও মারতে শুরু করে। মার সহ্য করতে না পেরে রানার কাছে ডেভিল কিং মাফ চায়, কিন্তু রানা এটা দেখে পাগলের মতো হাসছে, আরও বেশি ভয় পেয়ে যায়। আর রানা ডেভিল কিংকে চেয়ারের সাথে বসানোর পর তার হাত এর কিছু অংশ কেটে দেয়। তারপর সেখান থেকে রক্ত বের হতে থাকে। রানা সেখানে লবণ দিয়ে দেয়। রানা তারপর তার ইচ্ছে মতো গুলি করতে থাকে, তাকেও অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। তারপর নেহালের কাছে যায়। নেহালের কাছে যাওয়ার পর নেহালকে মারতে লাগলো। নেহাল তার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। তারপর নেহালকে রানা বলতে লাগলো, তোকে এত কষ্ট দিয়ে মারবো না, তোকে এত কষ্ট দিয়ে মারলে আমারও কষ্ট হবে রে। তোকে আমি আমার নিজের ভাই ভেবেছিলাম, সেখানে কিন্তু তুই নিজে আমাকে পিঠে ছুরি মারলি। তারপর একটা বুকের পাঁজর বরাবর গুলি করে দেয়, আর সেই গোডাউন থেকে বের হয়ে সেখানে ব্লাস্ট করে দেয়। আর দাও দাও করে পুরো গোডাউনের মধ্যে আগুন জ্বলছে। আর বাকিরা বলছে মৃত লাশগুলোকেও রেহাই দিল না। রানা এসব শুনে মুচকি হাসি দেয়। এভাবেই পার হয়ে গেল 3 দিন। চারদিকে শুধু একটাই নিউজ হচ্ছে, রানা ওরফে ড্রাগন কিং সে তার নিজের প্রতিশোধ নিতে পেরেছে। তারপর রানা সেই টাকাগুলো গরিব মানুষদেরকে দিয়ে দেয়। তার বাবার নামে এতিমখানা, মাদ্রাসা, হাসপাতাল এসব করার উদ্যোগ নেয়। আর এদিকে মোহনাকে ফিরে আসতে বলে। রানা সকল কাজ ফেলে রেখে দেয়। রাত 10টার দিকে এয়ারপোর্টে আসছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে সে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর মোহনা এলো। আসার পর রানাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে, কান্না করতে থাকে। রানা পেছন থেকে হাত বুলিয়ে দেয় মাথায়। মোহনা রানাকে কিল ঘুষি মারতে থাকে বুকের মধ্যে। রানা এদিকে মোহনাকে গাড়িতে তুললো। মোহনা গাড়িতে উঠে রানা ড্রাইভ করতে থাকে। আর তখনই আবার মোহনা এসে এক হাত জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কথা দাও, আমাকে আর কখনো তুমি দূরে রাখবে না। তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো? আমার কতটা কষ্ট হয়েছে সেটা তুমি জানো? রানা একটা হাত শক্ত করে ধরলো আর মোহনাকে শক্ত করে ধরলো। কিছুক্ষণ পর বাসায় আসলো। আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসলো রানা। দুজনেই খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পর মোহনা নিউজ দেখছে। সাংবাদিক সম্মেলনে তার জামাইয়ের কথা শুনছে। রাহানার সাথে ফাইজলামো করছে। একসময় মোহনা বলল, আচ্ছা, তুমি সবার কথা বললে, সবার কষ্ট বুঝলে, সেটা আসলেই ভালো কথা, কিন্তু আমি তোমার বউ, আমার একটা স্বপ্ন পূরণ করবে না বলো? আমার একটা কিউট বাবাই
অথবা আম্মু চাই, যে পুতুলটা আমাকে সারা দিন চালাবে। তাই নাকি গো? তাহলে তো এখনই তোমার ইচ্ছে পূরণ করতে হয়, এইসব নিউজ দেখতে হবে না। এখন আসো কাছে। রানা মোহনাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া দখল করে নিল আর মোহনা রেসপন্স করতে লাগলো। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভাবি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সকলকে।